স্যার আপনি কম্পিউটারে কি করছেন স্যার? কিছু না কিছু না। আরে স্যার কিছু তো আছেই। স্যার আপনি মার্শাল আর্ট দেখছেন? স্যার আপনি আবার মার্শাল আর্ট শিখতে চাইছেন না তো? হ্যাঁ বিবেক, তো স্যার এতে লুকিয়ে দেখার কি আছে? কেন লুকোচ্ছেন আপনি? বিবেক তুই তো দেখেছিসই আজকালকার ছেলেপুলেরা কিরকম সাহসিকতার সব কাজকর্ম করে, তাইকোন্ডো শেখে, ফিজিক্যালি ফিট হয় তারা। হ্যাঁ স্যার সে কথাটা ঠিক। তাই আমিও ভাবলাম যে আমি কেন পিছিয়ে থাকি। হ্যাঁ বিবেক, আমিও শুরু করি। স্যার এটা তো খুবই ভালো কথা। বরং আমি তো এটা বলবো যে সবারই ফিজিক্যালি ফিট হওয়া প্রয়োজন। একদমই স্যার, যাতে সবাই আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি। ইয়েস। অভিজিৎ স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, কি? রাইট স্যার, আমি এক্ষুনি আসছি। ইয়েস স্যার, ইয়া। স্যার, কারো পকেট থেকে স্যার এই কয়েনটা পড়ে গিয়েছিল। কয়েন? হ্যাঁ স্যার, এটা এখানকার কয়েন নয়। তার মনে এখানে এমন কেউ দাঁড়িয়েছিল যে ইন্ডিয়ার বাইরে গিয়েছিল। যদি এটা উনির কয়েন হয়ে থাকে তাহলে তো কেস আরো জটিল হয়ে গেল। গুড জব। এই নিয়ে চতুর্থ ব্যক্তি যার কান কাটা হয়েছে। ছুরিটা খুবই ধারালো ছিল, এক কোপেই কান কেটে নেওয়া হয়েছে। কিন্তু কানটাই কেন কাটছে? যদি কানে কিছু থেকে থাকে তাহলে তা নিয়ে যাচ্ছে না কেন? প্রত্যেকবারই ক্রাইম সিনে কান রেখে যাচ্ছে। কানের নিচের অংশটা দেখো, একদম নিটোল আছে, কোনো বিকৃতির চিহ্ন নেই, মানে ধরে টানাটানি করা হয়নি। নিখিল স্যার। এভিডেন্স ব্যাক দাও। সাবধানে রাখো এটা। লোকটার নাম মুকুল। মুকুল? অভিজিৎ, এই মুকুল এই বন্ধ পুরনো ফ্যাক্টরিতে এমনি এমনি তো আসেনি, নিশ্চয়ই কারোর সাথে দেখা করতে এসেছিল চুপি চুপি, আর খুনি এখানেই ওকে ধরেছিল। হ্যাঁ, কিন্তু যার সাথে দেখা করতে এসেছিল সে কোথায় গেল? স্যার এটা হতে পারে যে খুনি ওকে এখানে আসতে বলেছিল। হতেই পারে। শীতলনগরে থাকতো। এ তাহলে শীতলনগরে থাকতো, কিন্তু বাকি যে তিনজন মরেছে তাদের মধ্যে কেউ তো শীতলনগরে থাকতো না। হ্যাঁ স্যার, আর এই চারজনের মধ্যে কোথাও একটা মিল আছে। চারজনেরই বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। সেটা তো ঠিক। প্রথমে 3টে খুন, আর এবারে এই 4 নাম্বার। 4জনকে খুন করা হয় আর 4জনের কান কাটা হয়, কিন্তু কোনো লুটপাট করা হয়নি। সেটা দেখেছ? এদের পার্সে টাকা পয়সা যে কে সেই, না টাকা নেওয়া হয়েছে না কিছু, শুধু কান কাটা হয়েছে। প্রত্যেকটা কেসে একই জিনিস, খুন করা হয়েছে আর কান কাটা হয়েছে। স্যার আমরা মৃতের পরিবারদের জিজ্ঞেস করেছি, ওদের সকলেরই একই কথা যে ওদের সাথে কারোরই কোনো শত্রুতা ছিল না। কারোর সাথে কারোর কোনো শত্রুতা ছিল না। আর স্যার কোনো ভিকটিমের পরিবারের লোক কেউ কাউকে চেনেই না। নিশ্চয়ই তো কোনো কারণ আছে। খুনি তো 4টে লোককে ঠিক করেছে প্রাণে মারার জন্য। কেউ অকারণে কাউকে মেরে ফেলে নাকি? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। স্যার ওই খুনিটা মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের কান কেটে নেয় আর তারপর তাদেরকে মেরে ফেলে। খুব নির্মম একটা খুনি স্যার। স্যার আমার তো মনে হচ্ছে খুনি কোনো সাইকো সিরিয়াল কিলার, যে কোনো একটা নিরিবিলি জায়গায় লুকিয়ে বসে থাকে, আর যে মুহূর্তে শিকার সামনে দিয়ে যায় তখনই তার উপর ঝাঁপ মারে। সচিন এরা খুব ভালো ঘরের লোক ছিল, বেশ ভালো রোজগারও করত, প্রত্যেকের নিজের গাড়ি ছিল, আরে প্রতিষ্ঠিত লোকেরা। আর তারপরেও ওই 4জন কোনো ফাঁকা এলাকায় কেন গেল নিজেদের প্রাণ দেওয়ার জন্য? কিছু তো একটা কারণ আছে যার টানে ওরা ওখানে চলে গিয়েছিল। স্যার যে কোনো উপায় হোক ওই খুনিটাকে আমাদের ধরতেই হবে, সে তার পরবর্তী শিকার করে ফেলার আগেই। হ্যাঁ ফেডরিক, আমাদের হাতে সময় কম, সময় খুব কম। জানি না এই শহরের কোন প্রান্তে খুনি ওর পরবর্তী শিকারের জন্য ওঁত পেতে আছে।
ওদিকটা নোংরা আছে। হ্যাঁ, এখানে বসি। ওটা কি? কি ভারী, মনে হচ্ছে ভিতরে গুপ্তধন আছে। ও, এটা লক আছে। ও মাই গড, লাশ! আঙ্কেলটা তো নড়ছে, মানে আঙ্কেলটা এখনো বেঁচে আছে। আঙ্কেল 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 বাইরে আসার চেষ্টা করুন। আঙ্কেল, কেউ আছে আশেপাশে? আঙ্কেল আঙ্কেল, আমি বাইরে আনার চেষ্টা করি। কেউ আছে? ও মাই গড, আঙ্কেল, আঙ্কেলটার কান কোথায়? ও নো। মনে হচ্ছে এটা আঙ্কেলের কান। এটাকে সামলে রেখে দিই। ও নো, খুব রক্ত বেরোচ্ছে। এটাকে কোনোভাবে আটকাতে হবে। এনাকে আমি এই বিচে তো রেখে যেতে পারি না। এনাকে কোনোভাবে বাড়ি নিয়ে যেতে হবে। হাত দিয়ে চেষ্টা করি। যদি কেউ দেখে নেয় তাহলে ঝামেলা হয়ে যাবে। এনাকে বেডে শুয়ে দিই। ও গড, মা বাবা এসে গেছে। ও নো, এনাকে লুকিয়ে দিই বেডের নিচে। আসছি আসছি আসছি। কি ব্যাপার? মা বাবা তোমরা?
এত তাড়াতাড়ি চলে এলে? এই সময় তো আসি, কিন্তু দরজা খুলতে তুই এত দেরি করলি কেন? ওই আমি ঘুমাচ্ছিলাম না তাই। ঘুমিয়ে পড়েছিলি এখন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ওই স্কুলে শেষের দুটো পিরিয়ড ফ্রি ছিল না, এর জন্য আমি ফুটবল খেলছিলাম। ফুটবল খেলে আমি হাঁপিয়ে গেছিলাম, এর জন্য আমি ঘুমাচ্ছিলাম। 2 পিরিয়ড ধরে ফুটবল খেললি, কিন্তু তোর জামা প্যান্ট আর জুতো তো নোংরা হলো না? ও বাবা, আমি গোলকিপার হয়েছিলাম না, তার জন্য। উন্নত, তুই কিছু লুকোচ্ছিস না তো? না বাবা, আমি তোমার থেকে কি লুকাবো? আচ্ছা ঠিক আছে, তুই যা জামা কাপড় ছেড়ে নে, আমি চা করছি। হ্যাঁ মা। তুমি চা খাবে? আধ কাপ করো। আচ্ছা। স্যার, এই যে 4 জন মারা গেছে, 4 জনই 4 রকম কাজ করতো। মুকুল একজন ডক্টর ছিল, সৌরভ ইঞ্জিনিয়ার ছিল, আর একজন ফিল্ম এডিটর ছিল, আর এই শেখর এ ব্যাংকার ছিল স্যার। এদের কারো কাজের সঙ্গে কোনো মিল নেই। আর এই 4 জন লোকই আলাদা শহর থেকে কাজ করতে এসেছিল। সেটাই তো, আলাদা আলাদা শহর থেকে এসেছিল কাজ করতে। আরে যদি একটাই শহর থেকে আসতো তাহলে বুঝতে পারতাম খুনি হয়তো ওই শহরের, আর ওদের পিছু করতে করতে খুন করার জন্য এই শহরে পৌঁছে গেছে। কিন্তু এটা হয়নি, আলাদা আলাদা কাজ করতো, আলাদা আলাদা জায়গায় থাকতো। তবু জানি না কেন অভিজিৎ, আমার মনে হচ্ছে যে কোনো না কোনো সূত্র আছে যেটা এই 4টে খুনের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু কি? স্যার। কিছু জানতে পেরেছো শচীন? হ্যাঁ স্যার। কি জানতে পেরেছো? স্যার, সেই সুতোর খোঁজ পেয়েছি যেটা 4টে ঘুড়িকে এক সুতোয় বেঁধে রেখেছে। আমি তো ঘুড়ি ওড়াতেই পারি না, বহুবার চেষ্টা করে দেখেছি, কিন্তু উপরেই ওঠে না ঘুড়ি। তুমি চুপ করবে? আমরা এখানে ঘুড়ি উড়ানোর কথা বলছি না, বুঝেছ? কি জানা গেছে? স্যার, এই 4 জনই এক্সারসাইজ করতে একই জিমে যেত। ও অভিজিৎ, এই 4 জন লোক একটাই জিমের মধ্যে গিয়ে এক্সারসাইজ করতো? কোন জিমে? মাসলস জিম স্যার। মাসলস জিম? এমনটা হয়নি তো যে এই খুনি মাসল জিমের লোকেদেরই শিকার করে যাচ্ছে? ভয় পেও না আঙ্কেল, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একটু ব্যথা হবে, কিন্তু সহ্য করে নিও, কারণ চিৎকার করলে মা বাবা চলে আসবে। ব্যাস হয়েই যাবে। হয়ে গেছে। ভালো হয়েছে আমাদের স্কুলে ফার্স্ট এড দেওয়া শিখিয়েছে, আজকে কাজে এসে গেল। আঙ্কেল, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভগবান, আঙ্কেলকে প্লিজ তাড়াতাড়ি ঠিক করে দাও, প্লিজ। বলুন, আপনারা এখানে জিম জয়েন করতে এসেছেন? না, ওই আপনাদের দুজনকে তো বেশ ফিট লাগছে, কিন্তু ওনাকে বেশ পরিশ্রম করতে হবে। আমায় দেখে তোর মোটা মনে হয়? না না স্যার, এরকম নয়। আপনি জিম জয়েন করুন, 1 মাসের মধ্যে আপনার পেট ভেতরে ঢুকে যাবে। পেট ভিতরে করতে করতে না আমরা উপরে পৌঁছে যাই। মানেটা কি? মানে এটাই, এই জিমের মেম্বার্স এক এক করে সবাই উপরে চলে যাচ্ছে। উপরে মানে? আপনার 4 মেম্বারের খুন হয়েছে। 4 মেম্বার খুন? কি সব বলছেন আপনি? আগে হ্যাঁ, এই দেখুন, এই 4 জন আপনার জিমেই ওয়ার্কআউট করতো না? হ্যাঁ, ওরা এখানেই তো আসতো। আপনারা কে? সিআইডি। সিআইডি? কবে থেকে আসছিল না ওরা 4 জন? এই মোটামুটি 2 সপ্তাহ ধরে। 2 সপ্তাহ ধরে? আর আপনি ফোন করে জিজ্ঞেস করেননি কেন আসছে না? না। কেন? স্যার, অর্ধেকের বেশি মেম্বার রেগুলার আসে না, আমরা তো প্রত্যেককে ফোন করে জিজ্ঞেস করতে পারি না। সবার তো খুনও হয় না, তাই না? আচ্ছা, এই 4 জন কখন আসতো জিমে? আলাদা আলাদা আসতো নাকি একসঙ্গে? টাইমিংটা তো সেমই ছিল, সন্ধে 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা? 4 জনেরই টাইমিং একই ছিল। এর মানে হলো খুনি জিমেরই কোনো লোক। না স্যার, একদম না, এখানে কেউ খুনি নয়, আপনি বিশ্বাস করুন। আচ্ছা, এই 4 জনের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? কারোর সঙ্গে কোনো ঝামেলা টামেলা? না স্যার, একদমই না। ওরা নিজেদের মধ্যে কথা বলতো? হ্যাঁ, কখনো কখনো আড্ডা মারতো, কিন্তু খুব একটা বন্ধুত্ব কিছু ছিল না। এদের ব্যবহার কেমন ছিল? কখনো ঘাবড়ানোর মনে হতো বা ভয় পেয়ে থাকতো? স্যার, সবকিছু তো ঠিকই ছিল। আরে যদি সব ঠিকঠাকই থাকবে তাহলে খুন করা হলো কেন?
ওদের এখানে লকার আছে কি? হ্যাঁ লকার তো আছে স্যার। দেখি চাবি দিন। আসুন, এগুলো ওদের লকার 5, 10, 7 and 11। চেক করো। কি হয়েছে? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? ছেলের কথা ভাবছো নাকি? হ্যাঁ, ওর ব্যাপারেই ভাবছি। আজ ওর ব্যবহারটা কেমন অবাক লাগলো না? এরকম কেন বলছো? আরে আজ ও দুপুরে কি হলোটা কি ওর? হ্যাঁ, ফার্স্ট এড বক্স। উন্নত, ফার্স্ট এড বক্স কোথায় নিয়ে যাচ্ছ? কোথাও না বাবা। কোথাও নয় মানে? তোমার কোথাও লেগেছে? না তো বাবা। না বাবা, ওর হয়েছেটা কি? ফার্স্ট এড বক্স? ওর কিছু হয়নি তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর ব্যবহারটা খুব আশ্চর্য লাগছে। হ্যাঁ, আমারও এরকম মনে হচ্ছিল। কি, তোমারও এরকম মনে হয়েছে? ডাইনিং টেবিলে যখন আমি খাবার দিচ্ছিলাম তো এসে গেছিস? আয়। আরে এতগুলো রুটি অল্প অল্প করে নে। আরে মা, আজকে খুব খিদে পেয়েছে, প্লিজ আজকে আটকিও না। আজ আমি কিচ্ছু বাকি রাখবো না। আচ্ছা ঠিক আছে, বসে খেয়ে নে। না মা, আজকে আমি ঘরে খাবো। ঘরে? আরে শোন, এখানে বসেই খা। আরে মা, আজকে কার্টুন দেখতে দেখতে খাবো, প্লিজ মা, প্লিজ। আরে আরে মা প্লিজ। কি হলো ওর? আমার তো মনে হয় নিশ্চয়ই ও ওর ঘরে কোনো আহত পাখি বা জন্তুকে লুকিয়ে রেখে দিয়েছে, আর ফার্স্ট এড বক্স, খাবার সব ওর জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও এরকম মনে হচ্ছে। চলো ওর ঘরে গিয়ে দেখি। চলো চলো। উন্নত, উন্নত বাবা, আরে ঘর তো একদম ফাঁকা। বাথরুমে মনে হচ্ছে, আমি দেখছি। খাবার এখানে রেখে দিয়েছে, ফার্স্ট এড বক্সও। বাবু, শোনা, বাথরুমেও নেই। এত রাতে কোথায় যেতে পারে? জানলা? আরে জানলাটার তো খোলা, মনে হচ্ছে এখান দিয়েই গেছে। উন্নত, শোনা? উন্নত, এই ছেলেটার বদমাইশ তো দিন দিন বেড়ে যাচ্ছে। এই অন্ধকারের মধ্যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ওর কিছু হয়নি তো? ওকে কেউ কিডন্যাপ না না করেনি না তো? না, আমাদের উন্নতির কিচ্ছু হবে না। প্লিজ তুমি আমি একটু ওকে গিয়ে এক্ষুনি দেখো। খুঁজে নিয়ে আসছি। প্লিজ তুমি চিন্তা করো না। শোনা। উন্নত, স্যার কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো স্যার? তার মানে? স্যার মুকুল, অভিষেক, শেখর, সৌরভ সবাই তো খুন হয়ে গেছে না, পরের নাম্বারটা আমাদের আসে। পরের নাম্বার খুনির হবে, কোনো নিরাপরাধের নয়। তবু আপনারা একটু সাবধানে থাকবেন। হ্যাঁ স্যার। স্যার, ডায়েরি পেয়েছি স্যার, মুকুলের লকার থেকে। বাকি দুটো লকারেও সেরকম কিছু নেই। হয়তো মুকুলের ডায়েরিতে কিছু থাকবে। এটা কি? এখানে তো লিস্ট রয়েছে দেখছি, জায়গা, তারিখ, সময়। মুকুল হয়তো ওর অ্যাপয়েন্টমেন্টের লিস্ট বানিয়েছে, যে ও কোন জায়গায় কার সাথে দেখা করতে যাবে। মাই গড, এটা অ্যাপয়েন্টমেন্ট লিস্ট নয়, এটা মৃত্যুর লিস্ট। মৃত্যুর লিস্ট? হ্যাঁ, এই দেখো, এই তারিখটা দেখছো? সময় আর তারিখ। এই দিন অভিনবর খুন হয়েছিল। এই দেখো, এটা শেখরের, এটা সৌরভের। তিনজনেরই খুন, তার তারিখ, সময় আর জায়গা আগে থেকেই লেখা ছিল। মানে স্যার, এই তিনজনের খুনের পিছনে মুকুলের হাত রয়েছে? যদি এই খুনগুলো মুকুল করে থাকে, তাহলে মুকুলকে খুন কে করলো? আমিও সেটাই ভাবছি। আরে 14ই মে, এই মুকুলের খুন তো 14ই মে হয়েছিল না? ইয়েস স্যার। তারিখ রয়েছে 14ই মে আর জায়গা তারারা পাব, কিন্তু লাশ তো পুরনো ফ্যাক্টরিতে পাওয়া গেছিল। হ্যাঁ স্যার, হতে পারে খুনি মুকুলকে প্রথমে তারারা পাবে ডেকেছিল, তারপরে ওকে ওখান থেকে পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায় আর তারপর ওকে খুন করে। হ্যালো, কি? কোথায়?
স্যার স্যার কোথায় স্যার আমার ছেলেকে খুঁজে দিন স্যার, আমি ওকে ছাড়া থাকতে চিন্তা পারবো করবেন না। না, ভরসা রাখুন, নিশ্চয়ই আমরা ওকে খুঁজে বের করব। চিন্তা করবেন না। কটার সময় ও নিখোঁজ হয়েছিল? রাত্রি 12টা 12:15 হবে স্যার। ও তো 11টার সময় শুয়ে পড়ে। তারপরে আমরা ওর ঘর চেক করতে গিয়েছিলাম, তারপর দেখি ও আর নেই। আচ্ছা, হঠাৎ করে ওর ঘরে আপনি কেন এসেছিলেন? না, আমি বলতে চাইছি কিছু হয়েছিল কি, কিছু শুনেছিলেন? আসলে আসলে হয়েছে কি, কাল সারাদিন ও একটা অদ্ভুত রকম ব্যবহার করেছে। অদ্ভুত মানে? ও আমাদের সাথেই খাবার খায়, কিন্তু কাল রাতে ও খাবার নিয়ে নিজের রুমে চলে আর ওর গিয়েছিল। কথা শুনে মনে হচ্ছিল ও যেন আমাদের কাছ থেকে কিছু একটা লুকোবার চেষ্টা করছে। কি লুকোনোর চেষ্টা করেছিল? আচ্ছা, ও কি কখনো বলেছিল যে ও বাড়ি ছেড়ে চলে যাবে? বলতে চাইছি, কখনো কখনো মা বাবারা বকাবকি করলে তখন রাগের মাথায় বাচ্চারা বলে ফেলে, এরকম কিছু হয়নি তো? না স্যার, উন্নত আমাদের খুব ভালোবাসতো, ও আমাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবতেই পারে না। স্যার স্যার আমার মনে হচ্ছে উন্নত নিজে যায়নি, ওকে কেউ নিয়ে চলে গেছে। ও নিজে যায়নি, কেউ ওকে নিয়ে গেছে? তার মানে আপনি কাউকে সন্দেহ করেন? না স্যার। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, তুলোতে রক্ত লেগে আছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম না যে উন্নতের কিছু হয়েছে কিনা, আর তুমি? হ্যাঁ আমি একদম ঠিকই বলেছিলাম। উন্নত যখন ওর ঘরেতে ফার্স্ট এড বক্স নিয়ে গিয়েছিল তখন ও একদম ঠিক ছিল। কোনো আঘাত টাঘাত লাগেনি তোর? কোনো আঘাত লাগেনি। আরে এটা কি? শুকনো রক্ত? আমার ছেলের কি হলো? আরে তুমি তো জানো ও হামেশাই অসুস্থ পাখি, আহত জন্তুদের, কখনো কখনো তো ভিখারিদেরও ঘরে নিয়ে চলে আসে। বোধহয় এ তারই রক্ত। আপনাদের ছেলে আহত পশু পাখি এমনকি ভিখারিদেরও এই ঘরের ভেতরে নিয়ে আসতো? হ্যাঁ। কোনো ব্যান্ডেজ ট্যান্ডেজ করার জন্য? হ্যাঁ। এই জন্যই ফার্স্ট এড বক্স। আপনি বলতে চাইছেন যে এটাও হতে পারে যে উন্নতের সাথে আর কেউ এই রুমে ছিল? বোধহয় সেই জন্যই ও এত খাবার নিয়ে এখানে আসতো। একটা কথা বুঝতে পারছি না, ও যখন ঘরের ভেতরে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো তখন তো আপনাদের দেখা উচিত ছিল যে কি হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের দেখা উচিত ছিল। তাহলে? কিন্তু কাল সারাদিন ওর ঘরের দরজা বন্ধ করে রেখেছিল, আর যখনই ধাক্কা দিয়েছি ও বললো ও শুয়ে আছে, আর যখন রাতে আমরা ওর ঘরে এলাম তখন ওর ঘর খালি ছিল। স্যার এই রক্ত ওদের মধ্যে কারণ নয় তো, যাদের উন্নত বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসতো? সেটা তো জেনে যাব সচিন, কিন্তু এই সালুকে ডেকে পাঠাও এক্ষুনি। হ্যাঁ বস, কি হলো? হ্যাঁ সালুকে, এটা দেখো, এই রুম থেকে আমরা এই তুলোটা পেয়েছি, রক্ত মাখা। আর এদিকে এসো, এই দেখো এখানে শুকনো রক্তের দাগ আছে, এটা চেক করে দেখো তো রক্তটা কার। সারিকা দেখো তো। আমাকে একটা কথা বলুন, আপনাদের বাড়িতে কি একটাই দরজা আছে? না আমি বলতে চাইছি অন্য কোনো দরজা যেটা দিয়ে আসা যাওয়া করা যায়? একটাই দরজা আছে। একটাই দরজা আছে? হ্যাঁ স্যার। আর যেমনটা আপনি বললেন যে আপনি রাত 11টায় আপনার ছেলের ঘরে এসেছিলেন চেক করার জন্য, তখন ও নিখোঁজ ছিল আর এই জানলাটা খোলা ছিল। হ্যাঁ স্যার। তার মানে হলো ওনার ছেলে এই জানলা দিয়েই বাইরে গেছে, জানলা দিয়ে। বস, হ্যাঁ এই তুলোটায় যে রক্তটা লেগে আছে সেটা কোনো মানুষের রক্ত, আর এই তুলোতে অ্যান্টিসেপটিকও লাগানো আছে। তুলোতে অ্যান্টিসেপটিক লাগানো আছে আর রক্তটা কোনো মানুষের? এর একটাই মানে হতে পারে যে ওনাদের ছেলে যাকে এখানে এনেছিল সে কোনো একজন আহত লোক ছিল, ওর শুশ্রূষা করার জন্যই ওকে এখানে এনেছিল। কিন্তু কে? কিন্তু সে কে হতে পারে? ও মাই গড স্যার, স্যার এই দেখুন কি এগুলো, কি? এই দেখুন। আরে ভাই, এটা তো কোনো মানুষের কান। কান? দেখুন, আপনারা ঘাবড়াবেন না, এই কানটা কোনো বাচ্চার নয়। শাহরুখে কোনো বাচ্চাদের কান নয় তো? না। থ্যাংক গড। শুনলেন তো, এটা কোনো বাচ্চার কান নয়। আপনাদের ছেলের কিচ্ছু হয়নি, শান্ত হন, বাইরে নিয়ে যাও। স্যার
প্লিজ আপনারা চলুন, প্লিজ প্লিজ চলুন, প্লিজ সামলান আপনাদের, প্লিজ। এই কানটা আবার ওই সিরিয়াল কিলারটা নয় তো, যে মানুষের কান কেটে তাদের খুন করে দেয়? স্যার হতে পারে উন্নত যে লোকটাকে সাহায্য করার জন্য বাড়িতে নিয়ে এসেছিল, এই সিরিয়াল কিলার ওকে মারতে চেয়েছিল, তাই নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। আর তারপর ও দেখে নিয়েছে, আর ও তাকে নিয়ে এখানে নিজের ঘরে নিয়ে আসে শুশ্রূষা করার জন্য। স্যার স্যার, আমি এখান থেকে কিছু সমুদ্রের ধারের বালি পেয়েছি। সমুদ্রের পাড়ে পড়ে থাকা বালি? এটার একটাই মানে, যে বাচ্চাটা ওই আহত লোকটাকে বিচ থেকে নিয়ে এসেছিল, সমুদ্রের পাড় থেকে। উন্নত প্রায় এখানে খেলতে আসতো স্যার। ও প্রায়ই এখানে খেলতে আসতো? হ্যাঁ, আপনাদের বাড়িও তো এর কাছেই। এই ব্যারেলটা এখানে কি করছে? শালুকে দেখো, এখানে মনে হয় রক্ত লেগে আছে, দেখো একটু। বস, এটা রক্তই বটে। সচিন, নিশ্চয়ই এই রক্ত ওই আহত লোকটা। খুনি ভেবেছিল যে আহত লোকটা মারা গেছে, তাই ওকে ড্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছিল আর এই বিচে এনে ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু স্যার মৃত মানুষকে খোঁজার জন্য আবার ফিরে আসবে কেন? ও নিশ্চয়ই জানতে পেরে গিয়েছিল কোনো না কোনো ভাবে যে ওর শিকার এখনো বেঁচে আছে। কিন্তু স্যার এটা কে বলতে পারে? আমার মাথায় শুধু একজনের কথাই মনে আসছে, একজনের কথাই, এনাদের ছেলে। এনাদের ছেলেই বলতে পারবে, কারণ ব্যাপারটা দুজনেই জানতো ওই আহত লোকটার ব্যাপারে। প্রথম যে তাকে খুন করতে চেয়েছিল, আর দ্বিতীয় এনাদের ছেলে। আপনি কি বলছেন? উন্নত স্কুলে পড়া একটা বাচ্চা ছেলে, ওর সঙ্গে খুনির কি সম্পর্ক থাকতে পারে? স্যার, আমার ছেলে এরকম করতে পারে এটা না তো আমি স্যার। কখনোই বলছি না যে আপনাদের ছেলে এরকম কাজ করেছে। ও তো এরকম কাজ করতেই পারে না। এটাই বলতে চাইছি, হয়তো ওই বেচারি আহত লোকটাকে সাহায্য করতে গিয়েছিল, ওর সেবা শুশ্রূষা করছিল, আর তার মধ্যেই ওই লোকটার কাছ থেকে একটা সেলফোন পায়, আর কোনো আত্মীয়কে ফোন করতে গিয়ে অন্য কোনো নাম্বারে ফোন করে ফেলেছে। হ্যাঁ স্যার, আর ও হয়তো এখানেই ভুলটা করে। ও হয়তো ভুল করে খুনিকেই ফোন করে। এ ভগবান, কি হলো? ও আমার ছেলেকে কিছু করে দেখুন, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের ছেলের কোনো ক্ষতি হতে দেবো না। অক্ষত অবস্থায় আপনাদের কাছে ফিরিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। সচিন, একটা কাজ করো, যতগুলো মোবাইল কোম্পানি আছে সব জায়গা থেকে খবর নাও। কাল রাত 11টা থেকে 12টার মধ্যে এই এরিয়া থেকে কার কার কাছে ফোন গেছিল আর কে কে ফোন করেছিল, তাহলেই জানা যাবে। ওনাদের ছেলে যাকেই ফোন করে থাকুক, সেই নিশ্চয়ই ওই খুনি হবে। এক্সকিউজ মি, আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার, বলুন, আমি এখানকার ইনচার্জ। একটু মন দিয়ে দেখুন, এই লোকটা এখানে এসেছিল পরশু? তা নয় তো কি, আমি কি নিজের কথা বলছি? এ তো এসেছিল। কটা নাগাদ এসেছিল? এই 2:30টার সময়। মুকুল একা এসেছিল নাকি ওর সঙ্গে কোনো বন্ধুও ছিল? একাই এসেছিল, বিয়ার খাচ্ছিল। আপনার এটাও মনে আছে? আসলে কি বলবো, বোতলের পর বোতল খেয়ে যাচ্ছিল, তাই মনে আছে। একটা কথা বলুন, ওর সাথে দেখা করতে এখানে কেউ এসেছিল কি? না তো স্যার, কেউ তো আসেনি। শেষ অবধিও একাই বসেছিল। টেনশনে ছিল কি? একটু ঘাবড়ে ছিল কি? না স্যার। কোথায় বসেছিল? আসুন। স্যার, এই যে এখানে বসেছিল। স্যার, খুনি এখানে হয়তো আশেপাশেই কোথাও বসেছিল। তারপর খুনি হয়তো মুকুলকে কোনো ইশারা করেছিল, আর মুকুল ওর পিছনে পিছনে বেরিয়ে যায়, আর তারপর সুযোগ দেখেই খুনি ওকে খুন করে। স্যার, এটাও তো হতে পারে যে খুনি লোকেদের ইশারা করে কোনো নির্জন জায়গায় নিয়ে যেত, আর সেখানে নিয়ে গিয়ে খুন করে ফেলতো। ঠিক একই পদ্ধতিতে সে মুকুলকে খুন করতেও অ্যাপ্লাই করে। হতে পারে এই মুকুল খুনির সঙ্গে জড়িত ছিল, তাই হয়তো যে বাকি 3 জন মারা গেছে তাদের মরার জায়গা, তারিখ মুকুলের ডায়েরিতে লেখা ছিল।
তার মানে স্যার মুকুল খুনিকে আগে থেকেই চিনতো। আচ্ছা, ওই দিন টেবিলে সার্ভ কে করছিল? আরেকবার যাবো। ওই তো আসছে। এই দীপক স্যার। স্যার ওর নাম দীপক। পরশু 17 নম্বর টেবিলে ওরই ডিউটি ছিল। নমস্কার স্যার। দীপক, একবার এই ছবিটা দেখো। পরশুদিন দুপুরে এই লোকটাই বসেছিল কি ওই টেবিলে? হ্যাঁ স্যার, এ আমাকে 150 টাকা টিপও দিয়েছিল। আচ্ছা, ওর সাথে কেউ দেখা করতে এসেছিল কি? না স্যার, দেখা করতে তো কেউ আসেনি স্যার, কিন্তু হ্যাঁ একটা লোক ইশারা করেছিল স্যার। তারপর ওরা দুজনে বাইরে চলে গেছিল। কোথায় ছিল লোকটা? কোথায় বসেছিল? ওই ওখানে বসেছিল। ওখানে? ইয়েস স্যার। কে ছিল লোকটা, তুমি চেনো? জানি না স্যার। কেমন দেখতে ছিল? মুখটা কি মনে আছে? মুখটা মনে নেই স্যার। দেখ ভাই দীপক, নিজের মাথায় যদি হাতুড়ি চালাতে হয় তাও চালা, দেখ এটাই সুযোগ। তা না হলে আমাকে বল, আমি মারছি তোর মাথায় হাতুড়ি। একটু তো মনে করার চেষ্টা কর ভাই, যে কোনো মূল্যে ওই লোকটার কাছে আমাদের পৌঁছানো প্রয়োজন। কিন্তু এত জরুরি কেন স্যার? কারণ আমরা সিআইডি থেকে। আচ্ছা, আপনারা সিআইডি থেকে এসেছেন? তাই আমি ভাবছিলাম আপনারা এত প্রশ্ন করছেন কেন। প্রশ্ন করাটাই আমাদের কাজ। এবার আপনার গার্ডকেও কিছু জিজ্ঞেস করতে চাই। ভাই শোনো। হ্যাঁ বলুন। এই লোকটা কি পরশুদিন এখানে এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল তো এখানে। আরে বাহ। আর যখন ও এখান থেকে বেরিয়েছে তখন সঙ্গে আরো কেউ ছিল? হ্যাঁ স্যার। অদ্ভুত বিষয়, তোমার তো সবই মনে আছে। আচ্ছা, এটা বলো যে এরা দুজন এখান থেকে কিসে গিয়েছিল? আই মিন, বাইকে গিয়েছিল, ট্যাক্সিতে গিয়েছিল, বা ওদের সঙ্গে কোনো গাড়ি ছিল? স্যার এরা Sorry, একটা গাড়ি করে গেছিল। গাড়িতে? কেমন গাড়ি ছিল? লাল রঙের একটা গাড়ি ছিল আর তাতে চোখের একটা চিহ্ন ছিল। লাল রঙের গাড়ি আর তার উপর চোখের চিহ্ন? স্যার, এই ফোন কলের লিস্ট পাওয়া গেছে যেটা উন্নতের বাড়ির আশেপাশ থেকে করা হয়েছিল রাত 11টা থেকে 12টার মধ্যে। অভিজিৎ, এই দেখো, এই সমস্ত কলগুলোই ওই এরিয়ার লোকাল মোবাইল নাম্বার থেকে করা হয়েছিল, শুধু এই নাম্বারটা বাদ দিয়ে। এই নাম্বার তো অন্য এরিয়ার মনে হচ্ছে স্যার। বিবেক, নাম্বারটা লাগাও তো। 131714009। স্যার, মোবাইল সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে? ইয়েস স্যার। একটা কাজ করো বিবেক, এই নাম্বারে সার্ভিস প্রোভাইডারের কাছে খোঁজ নাও। কুনাল কোন নাম্বারে ফোন করেছিল রাত্রি 11টা থেকে 12টার মধ্যে? ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, আমার তো মনে হয় ওই আহত লোকটা কুনালই হবে, যাকে বাচ্চাটা বিচের উপর থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। হ্যাঁ স্যার, এটা হতে পারে। কে জানে স্যার এই উন্নত আর কুনাল এখন কি অবস্থায় আছে। স্যার, রাত 11টা থেকে 12টার মধ্যে কুনালের ফোন থেকে একটা নাম্বারই ফোন করা হয়েছিল। কোন নাম্বার থেকে? 102938479। কার নাম্বার এটা? স্যার, সুরেশ নামের কোনো একটা লোকের। সুরেশ? তাহলে একবার ভদ্রভাবে দেখা করা যাক এই সুরেশের সাথে। সুরেশ মাসল জিমের কাউকেই চেনে না, তবু একের পর এক জিম মেম্বারকে খুন করে চলেছে। কিছু উত্তর তো দিতেই হবে একে। স্যার, যদি নিজের মুখ না খুলে। এই মুখ না খুললে চলবে কি করে? কারা আপনারা? বিবেক, ধরো দেখুন একে। স্যার, আরে আপনারা কি করছেন? উন্নত, আমাকে ছেড়ে দিন। কুনাল। কে কুনাল, কে উন্নত? এ কুনাল উন্নত? সোজাভাবে বল, কোথায় লুকিয়ে রেখেছিস ওদেরকে? আমি কোনো কুনাল বা উন্নতকে লুকিয়ে রাখিনি, আর আমি তো এদের নাম পর্যন্ত জানি না। এই দুজনের নাম তুই কোনোদিন শুনিসনি? না স্যার। মুকুল, অভিনব, শেখর, সৌরভ, এদের নাম শুনেছিস? না স্যার, আমি এদের মধ্যে কারোর নাম শুনিনি। তাহলে বিনা কারণে এক এক করে ওদেরকে খুন করছিস? খুন? হ্যাঁ খুন। ওদের কানও কেটে নিয়েছিস তুই। তোর কি মাথা খারাপ নাকি? আমি কেন কান কাটতে যাব স্যার? আর আপনারা কে বলুন তো? আমাকে এরভাবে বিরক্ত করছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি। আপনারা সিআইডি? হ্যাঁ, 102938479 তোমার নাম্বার না? এই নাম্বারটা আমার নয়। বল। এই দেখ, এই নাম্বার তোর নামেই আছে। এই দেখ তোর ফটো, তোর ড্রাইভিং লাইসেন্সের জেরক্স, এগুলো সব নকল স্যার, নাকি? এই ফটো আর কাগজটা তো আসল, কিন্তু এই নাম্বারটা আমার নয়। আমার নাম্বার 10501913 স্যার। তোমার নামে অন্য কেউ নাম্বার নিয়েছে? হয়তো কেউ আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে স্যার। আচ্ছা, তোর কোনো বন্ধু বা কোনো আত্মীয় কোনো জিমের মেম্বার, মাসলস জিমের? মাসলস জিমে? না স্যার, ওখানে আমার চেনা পরিচিত একজনও লোক নেই। ফোনগুলো তো জিম মেম্বারদেরই করা হচ্ছে। রেডির ফোন? কি? ডক্টর সালুকে বিপদে পড়েছেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে কোথায় ডক্টর সালুকে? দেখুন না স্যার, উনি নিজেকে ওই ব্যারেলে বন্ধ করে নিয়েছেন, যেটা আমরা বিচ থেকে পেয়েছিলাম। ব্যারেলে বন্ধ করে রেখেছে? কিন্তু তুমি আটকালে না কেন? আটকেছিলাম স্যার, কিন্তু বললেন যে কেস সলভ করার জন্য এইসব নাকি খুব প্রয়োজন। সারিকা কোথায়? তাকে তো দেখতেই পাইনি। দেখোইনি? কতক্ষণ ধরে ভিতরে? আধ ঘন্টা হয়ে গেল স্যার। আরে ভাই, তো ঢাকনাটা খুলে দিতে হতো তো। খুলেছিলাম স্যার, কিন্তু উনি আমাকে ভীষণ ধমকালেন। বললেন যে আরেকবার যদি আমি খোলার চেষ্টা করি, ওনার থেকে খারাপ কেউ হবে না। কি জানি ডক্টর সালুকের মাথায় কি হয়, উল্টো পাল্টা কাজ করতে থাকেন। স্যার, আমাদের ব্যারেলটা এক্ষুনি খোলা উচিত, না হলে তো উনি এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাবেন। স্যার প্লিজ। হ্যাঁ, খোলো খোলো। আসুন স্যার, আসুন। স্যার, আস্তে 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 আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, বসুন। কি করছেন আপনি স্যার? আপনি জানেন আমরা ইনভেস্টিগেশনের মাঝপথে চলে এসেছি। ডক্টর সালুকে, আপনি ঠিকঠাক আছেন তো? নিখিল, তাড়াতাড়ি জল নিয়ে আয়। স্যার, অভিজিৎ, আমি সবকিছু তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য করিনি। তাহলে কি? না না, ওসব আত্মহত্যার মতো বাজে কাজ শালুকের মাথায় ঘোরে না। আরে তাহলে ব্যারেলের মধ্যে ঢুকে বসেছিলেন কেন? আমি দেখতে চাইছিলাম যে একটা মানুষ এই ব্যারেলটার মধ্যে কতক্ষণ বেঁচে থাকতে পারে। এই দেখো দেখো, 35 মিনিটস। অভিজিৎ, 35 মিনিট। যে কোনো লোক এই ব্যারেলটার মধ্যে 35 থেকে 40 মিনিট বেঁচে থাকতে পারে, ব্যাস। 35 থেকে 40 মিনিট? কুনাল এই ব্যারেলে খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট ছিল। কিন্তু ডক্টর সালুকে এসব জেনে আমাদের কি হবে? আমি বুঝে গেছি বিবেক, গল্পটা কি। তুমি একটা কাজ করো, তুমি আবহাওয়া দপ্তরে যাও আর 15ই মে সমুদ্র সংক্রান্ত যত ইনফরমেশন আছে সব নিয়ে এসো। কি করছেন ডক্টর সালুকে? নিজের প্রাণ বাজি রেখে দিয়েছেন, যদি আপনার কিছু হয়ে যেত। আরে ভাই অভিজিৎ, তোমাদেরও তো কতবার গুলি লাগে, হ্যাঁ? তোমাদের প্রাণটা যে বাজি ধরো, আর আমি কিছু করব না? আরে না না, আপনি যা কিছু করেছেন সেটা কোনো সাধারণ বিষয় নয়। এবার আপনি দেখুন, আপনার এই স্টেপের ফলে আমরা খুনিকে কত তাড়াতাড়ি ধরতে পারি। এই সেই জায়গা যেখানে বাচ্চাটা কুনালকে আহত অবস্থায় ব্যারেলের ভেতরে পায়। আর সালুকের এক্সপেরিমেন্ট অনুযায়ী কুনাল ওই ব্যারেলের ভেতরে 35-40 মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। তার মানে একটাই দাঁড়ায়, ওই ব্যারেলটা যেখান থেকেই আসুক না কেন, ওটা অন্তত 35 থেকে 40 মিনিটের দূরত্ব থেকে ভেসে এসেছে। ইয়েস স্যার। স্যার, 15ই মেতে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছিল, সমুদ্র বেশ উত্তাল ছিল সেই দিন। হ্যাঁ, তার মানে 35-40 মিনিটে ওই ব্যারেলটা কমপক্ষে 20 থেকে 25 মাইল ট্রাভেল করেছে। আর 20 কিলোমিটার দূরে স্যার একটাই বিচ রয়েছে, এটা লম্বি বিচ। ইয়েস। তার মানে হলো খুনি ওই ব্যারেলটা ওই লম্বি বিচ থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল। সমুদ্রের ঢেউয়ের জন্য ওটা লম্বি বিচ থেকে ভেসে এখানে পৌঁছয়। লম্বি বিচ, লম্বি বিচ। স্যার, এই হলো লম্বি বিচ। দুপুরের দিকে এই জায়গাটা পুরো ফাঁকাই থাকে, আর তাই খুনির কাছে কুনালের দেহটা এখানে ফেলে দেওয়াটা খুব সহজ কাজ। হ্যাঁ, কিন্তু কোথা থেকে লাশটাকে নিয়ে এসেছিল? কোথা থেকে? 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। এই দেখো, এটা দেখছো না? এটা এইভাবে ড্রামটাকে টেনে এনেছিল, আর টানতে টানতে ওখানে ওই জলের কাছে নিয়ে গিয়েছিল। আর ড্রামের দাগটা, ড্রাম টানার দাগটা এইদিকেই যাচ্ছে। চলো গিয়ে দেখি কোথা থেকে এনেছে। দেখতে হবে এই টানা দাগটা কোথা থেকে এসেছে। আর এমনিতেও এই বিচে তো কেউ আসে না, তাই দাগটা এত পরিষ্কারভাবে পেয়েছি। দাগটা দেখেছো? এত দূর থেকে টেনে নিয়ে গিয়েছিল, অনেকটা দূর তো।
এই দেখো, এইখানে এসে দাগটা শেষ হয়েছে। নিশ্চয়ই ওই ব্যারেলটাকে ওই লাল গাড়িতে তুলে তারপরে এখানে নিয়ে আসে, আর এখান থেকে এভাবে টেনে হিচড়ে বিচ পর্যন্ত নিয়ে গিয়েছিল সমুদ্রের ধারে। স্যার ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি যদি ও কিছু বলতে পারে। হ্যাঁ, জিজ্ঞেস করো। বাবু, তোমার নাম কি সোনা? পাপ্পু। পাপ্পু, আরে বাহ, বেশ মিষ্টি নাম তো। পাপ্পু, আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেবে তুমি? আপনি চকলেট দেবেন? তোমাকে অনেকগুলো চকলেট দেবে এই ফেডরিক আঙ্কেল। আচ্ছা পাপ্পু, তুমি আমাদের বলো, পরশু দিনে তুমি কি দুপুর বেলায় এই বিচে কোনো লোককে কি তুমি দেখেছিলে? হয়তো সে কিছু করছিল বা নিয়ে যাচ্ছিল। হ্যাঁ আঙ্কেল, একজন আঙ্কেল ছিল ওখানে। আঙ্কেল ছিল? হ্যাঁ। কি করছিল সে? একটা বড় ড্রাম নিয়ে যাচ্ছিল, নীল রঙের। বড় একটা নীল রঙের ড্রাম? ও, কিভাবে নিয়ে এসেছিল, তুমি দেখেছো কি? হ্যাঁ, একটা লাল রঙের গাড়ি ছিল যার মধ্যে চোখ আঁকা ছিল। লাল রঙের গাড়ি যাতে একটা চৌক আঁকা ছিল? হ্যাঁ। আচ্ছা, ওই আঙ্কেলকে কি তুমি ভালো করে দেখেছিলে? না। আচ্ছা, ওই গাড়িটাকে কি তুমি আগে কখনো দেখেছিলে এই এরিয়াতে? হ্যাঁ, অনেকবার। কোথায় দেখেছিলে? ওই 26 নম্বর বাড়ি থেকে অনেকবারই বেরোতো। আচ্ছা, 26 নম্বরের বাড়ি থেকে। গুড বয় ফেডরিক, তুমি পাপ্পুকে অনেক চকলেট কিনে দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। 26 নম্বরের বাড়ি। ওই দেখুন স্যার, লাল গাড়ি। ওই মুকুলও তো তারারা পাব থেকে লাল গাড়িতে বেরিয়েছিল খুনের আগে। হ্যাঁ, এই সেই গাড়ি। আর এটা কি? এতে তো চৌকো আঁকা আছে। তা সচিন, এর মানে হলো কুনাল আর বাচ্চাটা এই বাড়িতেই আছে। চলো আমরা গিয়ে দেখি। দরজাটা তো খোলা দেখছি। ফেডরিক, এই দিকটা গিয়ে দেখো। সচিন, স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার। মাই গড, এ তো সেই বাচ্চাটা, সঙ্গে কুনালও আছে। তুমি উন্নত? হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাকে চেনেন? হ্যাঁ বাবা, আমরা সব জানি। দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। তোমাদের সিআইডি আঙ্কেল, ভয় পাওয়ার আর দরকার নেই, কিচ্ছু হবে না তোমার মা বাবার কাছে আমরা নিয়ে যাব। ঠিক আছে। ও কেমন আছে? এখনো বেঁচে আছে স্যার। বেঁচে আছে? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমরা বেঁচে থাকবে তবেই না নিয়ে যেতে পারবে। তুমি তো মাসাজ টিমে ছিলে না? এখন যখন পরিচয় হয়েই গেছে, তখন তোমাদেরও ওপরে যেতেই হবে। আমাদের ওপরে পাঠাবি? হাঁপিয়ে গেছিলাম আমি এদের ব্ল্যাকমেলের জন্য। কত সহ্য করব? ফাঁদে পড়া মাত্রই ডানা ঝাপটাতে শুরু করলে। হ্যাঁ, অজুহাত তৈরি করলে। যখন তোমাদের মতন মানুষ ফেসে যায় না, তখন দান ধ্যানের কথা মনে পড়ে যায়, বুঝেছ? আমার আওয়াজ রেকর্ড করে নিয়েছিল ওরা। আওয়াজ রেকর্ডিং করেছিল তো কান কেটে নেবে? হ্যাঁ, আমি আমার সেক্রেটারির সঙ্গে কথা বলতাম। অ্যাফেয়ার? কোনো অ্যাফেয়ার ছিল না। অ্যাফেয়ার তো বানিয়েছিল ওরা। আমার আওয়াজ রেকর্ড করে নিল আর আমাকে ব্ল্যাকমেল করতে থাকলো যে আমার বউকে শোনাবে আর ওকে বলে দেবে যে আমার অ্যাফেয়ার চলছে। 4-4টে লোকের কান কেটেছিস তুই? 4-4টে লোকের? 4 জনই একসঙ্গে যুক্ত ছিল। আর মুকুলের ডায়েরিতে যে জায়গা আর তারিখ লেখা ছিল, সেটাও কি এই ব্ল্যাকমেলিং এর সঙ্গে যুক্ত? হ্যাঁ, কখন কাকে কোথায় পয়সা নিয়ে ডাকতে হবে তারই লিস্ট বানিয়ে রেখেছিল মুকুল। আর ওই লিস্টের সুবিধা নিয়ে তুমি এক এক করে সবাইকে ওপরে পাঠাতে শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, যে কান দিয়ে ওরা আমার কথা শুনেছিল সেই কানগুলো আমি কেটে দিয়েছি। বাহ বাহ, হ্যাঁ, মেনে নিলাম যে ওরা যা করেছে অন্যায় করেছে,
ওদের শাস্তি পাওয়ারই উচিত ছিল, কিন্তু শাস্তি দিতে বেরোলে তুমি, আর খুন করে দিলে ওদের। এটাই ভুল ছিল, এটা একটা অপরাধ। কারণ শাস্তি শুধু আইনই দিতে পারে, আর এবারে আইন তোমাকে তো ফাঁসির শাস্তি দেবে। আরে আপনারা নমস্কার, বসুন। আরে না না, আমরা শুধু ওর সঙ্গে দেখা করতে এসেছি। কেমন আছো ভালো বাবা? আছি আঙ্কেল। সরি, আমার জন্য আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হলো। আরে না 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 আর যদি আমি মা বাবার থেকে কিছু লোকাতাম না, তাহলে এগুলো হতো না। না না বাবা, যে কোনো লোককে সাহায্য করা খুব বড় কাজ, প্রত্যেককে সাহায্য করা উচিত। কিন্তু একটা কথা কখনো ভুলবে না, নিজের মা বাবার কাছে কখনো কিছু লুকোতে নেই আর মিথ্যে বলতে নেই। ওকে আঙ্কেল, আমি বুঝে গেছি। এখন থেকে মা বাবার থেকে আর কিচ্ছু লুকাবো না, আর মিথ্যেও বলবো না। গুড বয়। এমনিতে বাচ্চারা আমাদের তখনই মিথ্যে বলে যখন ওরা মনে করে যে ওদের কেউ বকবে। আমরাও বুঝে গেছি, এবার থেকে উন্নতকে কখনো কোনো ভালো কাজ করা থেকে আটকাবো না। খুব ভালো কথা। কিন্তু এই আজকের আনন্দের দিনে মিষ্টি মুখ তো নিশ্চয়ই হবে। নিশ্চয়ই। আমি এক্ষুনি নিয়ে আঙ্কেল আসছি। আঙ্কেল, আমরা আইসক্রিম খাবো, আইসক্রিম। আইসক্রিম খাবে? চলো তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবো। আজকের আইসক্রিম এসিপি প্রদ্যুমানের নামে। হ্যাঁ, থ্যাংক ইউ।